আজ বঙ্গ বিজেপির রাজ্য কমিটির প্রথম বৈঠক বসেছিল এবং লোকসভা ভোট এবং তারপর বিধানসভার উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির এবং তারই কাটাছেড়া করতে আজকের এই বৈঠক, যেখানে শুভেন্দু অধিকারী তার মুখে সংখ্যালঘু বার্তা, আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ, নো নিড অফ সংখ্যালঘু মোর্চা। সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য শুনুন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য, কি বলবেন? মানে সংখ্যালঘু মোর্চার আদৌ প্রয়োজনীয়তা নিয়েই কি প্রশ্ন তুলে দিলেন? দেখুন, একদিকে মানুষের রায় গোহারান হেরে গেছে, সে হারটা মেনে নিতে পারছে না। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তাদের সংখ্যালঘু চেহারাটা সামনে চলে এসেছে। এই চরম হতাশা থেকে তাদের আসল মনে কি আছে সেটা বেরিয়ে পড়লো খোলস ছেড়ে। বিজেপি যে বারবার একটা হিন্দু ধর্মের রাজনীতি করতে চায় এবং বিজেপি যে শুধুমাত্র যারা তাদের পাশে থাকবে তাদের জন্যই উন্নয়ন করতে চায়, এটা আজকে পরিস্ফুট হয়ে গেল। এখানেই মৌলিক পার্থক্য মমতা ব্যানার্জির সাথে। মমতা ব্যানার্জি বলেন, আমি বাংলার 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আমি সবার জন্য কাজ করব। আর নরেন্দ্র মোদী হচ্ছে শুধু বিজেপির প্রধানমন্ত্রী এবং বিজেপি আজকে প্রকাশ্যে বলছে যারা তাদের পাশে থাকবে তাদেরকে ভোট দেবে, বাকিদের জন্য তারা বিকাশ করবে না। তাদের এই আসল চরিত্রটা দেশের মানুষ বুঝতে পেরেছে বলেই এই লোকসভা নির্বাচনে তাদেরকে বর্জন করেছে। কোন রকমের ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে পল্টুরাম, নীতিশ কুমার এবং সুবিধাবাদী চন্দ্রবাবু নাইডুকে তাদের ঘর দিয়ে একটা অস্থায়ী সরকার করেছে এবং এই বাংলাতেও তারা গোহারান হেরেছে। তাদের এই মুখোশ যত বেশি করে খুলে যাবে, দেশের মানুষ তত বেশি করে তাদেরকে বর্জন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম শান্তনু সেনের সঙ্গে, তৃণমূল নেতা। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনি কি আরেকবার শুনতে চাইবেন না শুভেন্দু অধিকারী যে বলেছেন বক্তব্য, বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, নো নিড সংখ্যালঘু মোর্চা? শুভেন্দু বাবু ভারতীয় জনতা পার্টি মানে যে দলে গেছে সেই দলের হয়েই তো কথা বলতে হবে, আর সেই দলের মতো করেই কথা বলতে হবে। আসলে এই দলটাই আরএসএস এর দ্বারা পরিচালিত একটা দল, যারা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবার মধ্যে ভাগ করতে চায়, ভারতবর্ষকে ভাগ করতে চায়। শুভেন্দু বাবুদের বোধহয় ইতিহাস ভূগোলটা আর একটু ভালো করে পড়ে নেওয়া উচিত, কারণ ভারতবর্ষের রাজনীতি করছেন, বাংলার রাজনীতি করছেন। এই ভারতবর্ষের শুধুমাত্র কোনো একটা বর্ণের নয়, কোনো একটা জাতের নয়, কোনো একটা সম্প্রদায়ের নয়। এই ভারতবর্ষ ব্রিটিশদের থেকে তৈরি করার জন্য, ব্রিটিশদের থেকে স্বাধীনতা আন্দোলনের জন্য সমস্ত ধর্মের লোকেদের প্রয়োজন ছিল। এই ভারতবর্ষটা সবার, এটা কোনো একটা সম্প্রদায়ের নয়, কোনো একটা ধর্মের নয়। ওনার বোধহয় ইতিহাস ভূগোলগুলো জানা নেই। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল তখন ওনাদের পূর্বসূরীরা, উনি যে দলটা করেন, তারা ব্রিটিশদের সঙ্গে ঘুরে ফিরে বেড়াতো, তাদের সহযোগিতা করতো, তাদের দালালি করতো। ফলে তারা এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চায়, এই দেশটাকে সবার মনে করতে পারে না। এটাই হচ্ছে ওনার রাজনৈতিক বক্তব্য। আসলে স্বার্থে হারতে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে, এবার বাংলার মানুষও রিজেক্ট করবে। অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে কথা বললাম। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা রয়েছেন আমার সঙ্গে। সুজন বাবু, আপনার কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে? কোনো প্রতিক্রিয়া নেই। শুভেন্দু অধিকারী বলে হয়েছে উনি বলেছেন, আমার প্রতিক্রিয়া কি আছে? সংখ্যালঘু মোর্চার দরকার নেই, নো নিড অফ সংখ্যালঘু ভোট, এই রকমের মনোভাব ওর আছে। মানে এটা ওর যারা দিল্লির বস তাদের মনোভাব, সেই মনোভাবের প্রতিফলন শুভেন্দু বলতে আমার কমেন্ট করারই বা কি আছে, আর আমার ভাবারই বা কি আছে? বিজেপি আলটিমেটলি গোটা দেশে একটা বিভাজনের রাজনীতি করছে আর দেশের মানুষের সর্বনাশ করছে, এমনকি আর্থিকভাবে আদানি আম্বানিদের রাজত্ব করার জন্য। সেই পথেই শুভেন্দু অধিকারী চলবে। এই পথে চলতে গিয়ে কখনো মমতার সঙ্গীদের সঙ্গে নিয়ে বিজেপি করবে, কখনো তাদের সঙ্গে বিবাদ হবে। তাতে দেশের মানুষের জীবন জীবিকা, রুটি রুজির সমস্যা মেটাবার ক্ষেত্রে কোনো ভূমিকা ওদের আছে বা থাকবে এটা মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেন্দু অধিকারী তিনি আজ বিস্ফোরক মন্তব্য করেছেন, সংখ্যালঘু বার্তা, আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ, নো নিড সংখ্যালঘু মোর্চা। আরো একবার শুনুন কি বলেছেন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ
हम उनका साथ सबका विकास बंद करो नो नीड संख्यालघु मोर्चा শুভেন্দুর সংখ্যালঘু বার্তা। আজ বঙ্গ বিজেপির বৈঠক ছিল, দলীয় বৈঠক ছিল এবং সেখানেই কাটাছেড়া চলেছে যে সাম্প্রতিককালে যে ভোটে লোকসভা ভোট বা পরবর্তীতে বিধানসভা উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির। বিধানসভা উপনির্বাচনে যে 3টে আসন তাদের জেতার কথা ছিল সেই 3টে আসনও তারা হারিয়েছে। অন্যদিকে 30 থেকে 35টা আসনে জেতার কথা বারবার কেন্দ্রীয় নেতারা বিজেপির বলে গেলেও এ রাজ্যে মাত্র 12টি আসনে জিতেছে বিজেপি। কেন এতটা ভরাডুবি হলো তারই কাটাছেড়ায় আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক ছিল বঙ্গ বিজেপির এবং সেখানেই বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু বার্তা দিয়েছেন, তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, নো নিড সংখ্যালঘু মোর্চা, আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ। বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে আজকের এই বৈঠক থেকে বিজেপি নেতৃত্ব তারা কি বলেন সেদিকেই সবার নজর ছিল। বিজেপি রাজ্য শীর্ষ নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন, ব্যর্থ নেতৃত্বকে টার্গেট বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের। সাংগঠনিক দুর্বলতা নিয়ে নেতৃত্বকে নিশানা করেছেন তিনি। লোকসভায় বিজেপির ভরাডুবিতে সরব হয়েছেন সৌমিত্র খা, অর্জুন সিংরা। এই ফল প্রত্যাশিত ছিল। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। তারপরে বলি সাংগঠনিক রদ বদলের নিশ্চয় দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। এর নামার জন্য আমি ডাক দিয়েছিলাম, মাঠে নেবে ও শুধু বাড়িতে বসে ওই আলোচনা করলাম, ইমপ্লিমেন্ট হলো না। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। এটা তো আছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, অর্জুন সিং বা সৌমিত্র খা একই সুর তাদের গলায়, বিজেপির নিচু তলার সংগঠন শূন্য, এটা কত তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে লোকসভা ভোটে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল আসার পরেই সৌমিত্র খা থেকে শুরু করে দিলীপ ঘোষ তারা কিন্তু এই ব্যর্থতা জন্য কার্যত রাজ্য নেতৃত্বকেই নিশানা করেছিলেন। আজকেও যে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় যে বৈঠক, সেই বৈঠকে সৌমিত্র খা তিনি যেটা বললেন যে ব্যর্থদের উপর কেউ ভরসা রাখতে পারবে না এবং সাংগঠনিক রদবদল প্রয়োজন এবং আগামীর যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আগে দলকে সংঘবদ্ধ করতে হবে। সৌমিত্র খা থেকে অর্জুন সিং তিনিও একই কথা বলেছেন যে নিচু স্তরের সংগঠনকে মজবুত করতে হবে। সব মিলিয়ে আজকে যে নির্বাচনের পরে প্রথম যে বৈঠক রাজ্য কমিটি, সেখানে রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব তারাও রয়েছেন সেখানে। সেই বিষয়টা সামনে আনতে গিয়েই সৌমিত্র খা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে সাংগঠনিক রদবদল প্রয়োজন এবং অর্জুন সিং তিনিও কিন্তু বললেন যে সংগঠন যে দুর্বল, সেই বিষয়টা কিন্তু অর্জুন সিংও তার বক্তব্যে তুলে ধরলেন। ফলে নির্বাচনের পরে প্রথমবার যে রাজ্য কমিটি, রাজ্য বিজেপি তারা বৈঠকে বসেছিল, সেখানে ঐক্যমত্য নয় কিন্তু রাজ্য শিবিরের নেতৃত্ব। যদিও সুকান্ত মজুমদার রাজ্য কমিটির আজকের যে বৈঠক সায়েন্স সিটিতে চলছে, সেখানে তার বক্তব্যে তিনি বলেছেন যে এক হয়ে সবাইকে কাজ করতে হবে, নতুন পুরনো সবাইকে মিলে এক হয়ে ঝাঁপাতে হবে। সব মিলে বলা যেতেই পারে সৌমিত্র খা কিংবা অর্জুন সিংয়ের আজকে বৈঠকের আগে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে যথেষ্ট কিন্তু অস্বস্তিতে পড়ল রাজ্য বিজেপি শিবির। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।
যদিও ফল খারাপ স্বীকার করেও এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। শুনুন। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এদিকে রাজ্য বর্ধিত কমিটির বৈঠকে এলেও কোনো রকম মন্তব্য করলেন না দিলীপ ঘোষ। অনেক পুরনো মানুষের সঙ্গে আপনার দেখা হচ্ছে, সেই জন্য তো এসছি। কি বার্তা দিচ্ছেন? কোনো বার্তা নাই, দেখা সাক্ষাৎ। ইধার সে কিন্তু অনেক পুরনো মানুষ আপনার। নমস্কার। 22 তারিখ আমার নিয়ে কথা বলছি। নমস্কার। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম একেবারে খাস কলকাতায় কাউন্সিলর এবং যুবনেতা, তৃণমূলেরই এক কাউন্সিলর এবং যুবনেতার বিবাদ প্রকাশ্যে আসে। সেই ঘটনায় 4 জন ধৃত। তৃণমূল কাউন্সিলরের চর যুবনেতাকে বটতলা থানায় আলাদা আলাদা এফআইআর দায়ের হয়। অভিযোগের ভিত্তিতেই দুপক্ষের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, এই যে 4 জনকে গ্রেফতার করা হলো, এরা কারা? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, মোট 4 জন, দুপক্ষ থেকে দুজন করে, অর্থাৎ একদিকে কাউন্সিলরের অনুগামী 2 জন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং পাশাপাশি কেদার দাস যার বিরুদ্ধে কাউন্সিলর অভিযোগ করছিলেন, তাদের তরফেও 2 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম কাউন্সিলরের একটি ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় কেদার দাসকে মারতে যাচ্ছেন কার্যত কাউন্সিলর। সেই ঘটনার পরে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত দুপক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কাউন্সিলরের তরফে ডিসি নর্থের কাছে এবং কেদার দাস তিনি বটতলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। 2টি অভিযোগের ভিত্তিতেই বটতলা থানা 2টি পৃথক এফআইআর করে তদন্ত শুরু করে এবং এই ঘটনাতেই দুজন মোট 4 জনকে 2টি মামলায় গ্রেফতার করা হয়েছে বটতলা থানার তরফে। ইতিমধ্যেই 4 জনকেই পাঠানো হয়েছে ব্যাংশাল আদালতে এবং সেখানে আদালতের তরফে ঠিক কি নির্দেশ আসে তার উপর নির্ভর করছে পরবর্তীতে তদন্ত করে ঠিক কি এই ঘটনা থেকে পুলিশ পায় সেই গোটা বিষয়টা। তিনি ধন্যবাদ সান্নিক। আর বটতলা থানারই আরো একটা খবর দেখুন। মদ্যপদের হাতে আক্রান্ত কনস্টেবল। মদের বোতল নিয়ে মাথায় আঘাত করা হলো কনস্টেবলের। প্যাট্রোলিং এর সময় হামলার অভিযোগ। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। বিশ্বজিৎ, কি ঘটেছে? একদম সোনাগাছি আবার সংবাদ শিরোনামে, বটতলা থানার সোনাগাছিতে আজ যখন মোটর সাইকেল নিয়ে পেট্রোলিং করছিলেন 2 কনস্টেবল উদয় বর্মন এবং দেবাশিস মণ্ডল, এই 2 জন যখন পেট্রোলিং করছিলেন সেখানে ডিসি মিত্র স্ট্রিটে তাদের কাছে খবর আসে একজন মদ্যপ ব্যক্তি খুব উচ্ছৃঙ্খল আচরণ করছেন। দেবাশিস মণ্ডল নামে রাহুল দাস 37 বছর বয়স, সেই ব্যক্তি সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করছেন। এই খবর পেয়ে যখন উদয় বর্মন ও দেবাশিস মণ্ডল 2 কনস্টেবল পৌঁছন মোটর বাইক নিয়ে, তখন রীতিমতো তিনি তাণ্ডব চালাচ্ছেন এবং মদের বোতল নিয়ে তিনি সকলকে ভয় দেখাচ্ছেন। তখন পুলিশ অর্থাৎ এই 2 কনস্টেবল যখন তাকে ধরতে যায় তখন সজোরে সেই মদের বোতল দিয়ে বাড়ি মারেন দেবাশিস মণ্ডলের মাথায়। তার বাঁ কানের ওপরের অংশ কেটে গেছে, সেখানে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তাকে আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এখন তিনি সুস্থ আছেন, স্টিচ পড়েছে, ব্যান্ডেজ হয়েছে। তবে এই যে ব্যক্তি রাহুল দাস, তাকে গ্রেপ্তার করেছে বটতলা থানার পুলিশ। মিমি। একদমই বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। মদ্যপদের হাতে এবার আক্রান্ত হলেন কনস্টেবল। রীতিমতো মদের বোতল নিয়ে মাথায় আঘাত করা হলো কনস্টেবলের। প্যাট্রোলিং এর সময় এই হামলা হয় বলে অভিযোগ। আক্রান্ত বটতলা থানার কনস্টেবল দেবাশিস মণ্ডল আরজি করে ভর্তি রয়েছেন তিনি। 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ, আটক 8। একদিকে যখন পুলিশ আক্রান্ত, তখন আরো একটা খবর দেখুন। পুলিশ পরিচয়ে প্রতারণা। পুলিশের ঊর্ধ্বে পড়ে হুমকি তোলাবাজি চলছিল। পুলিশের পরিচয় দিয়ে মহিলাকে বিয়ের প্রতিশ্রুতির অভিযোগ, মহিলার শ্লীলতাহানি, টাকা লুটের অভিযোগ। মালদার ঘটনা, মালদার আড়াইডাঙ্গার লোকরা গ্রামের ঘটনা। আপনি কালিয়া চক বললেন? কালিয়া চক শুনতাম না। আর কি বলবে? বাড়ি ঠিকানা নিয়ে তুই কথা বলবো আমাদের প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এই ব্যক্তি যে আদৌ পুলিশ নয়, ভুয়ো পুলিশ, সেটা বোঝা গেল কিভাবে?
দেখুন, মাঝে মধ্যে এই ব্যক্তি আসা যাওয়া করছিলেন, কিন্তু ভুয়ো পরিচয় দিচ্ছিলেন। পুলিশের পোশাক পরিচ্ছদ দেখেও বোঝার উপায় ছিল না। কিন্তু এই যে যুবতী যিনি অভিযোগকারী, তার সন্দেহ হয়, কারণ বারবারই টাকার দাবি করছিলেন এবং তার যে কথাবার্তা, যেভাবে 200 টাকা নেওয়ার চেষ্টা করছিলেন এবং ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা এই পরিবারের কাছে হাতেও নেন, তাকে কিন্তু তিনি সন্দেহ করেন যে যেভাবে পুলিশ পরিচয় দেওয়া হচ্ছে, কিন্তু বারবার টাকার দাবি করছেন এবং অল্প সময়ের মধ্যেই টাকার দরকার বলছেন। আবার যখন স্থায়ী সম্পর্কের কথা বলছেন, তখনই বেঁচে বসছেন এই ভুয়ো পুলিশ অফিসার বা প্রতারক। তারপরেই কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেন। এরপর পাড়া প্রতিবেশীরা যখন এই ভুয়ো পুলিশ অফিসারকে কালকে রাতে ধরে ফেলেন, তখনও তিনি ইউনিফর্মে ছিলেন। তখন জিজ্ঞাসাভাবে কিন্তু তার কথাবার্তায় কিছু অসঙ্গতি সন্দেহ হয় স্থানীয়দের। তারপরে তারা পুলিশকে খবর দেন। এই ব্যক্তি কিন্তু তখন হম্বিতম্বি করে এলাকা ছাড়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ যখন আসে, তারপর পুলিশ তাকে নিয়ে যায়। পুলিশের জেলাতেও যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে নিজেকে পুলিশ বলে একটা পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এক সময় জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন। তারপর স্বীকার করেন যে তিনি পুলিশ নয়। আনোয়ারুল হক নামে এই ব্যক্তি হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে তাকে মালদায় চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে, কতদিন ধরে এই ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে, কোথা থেকে পোশাক পেল, কোনো অস্ত্র ব্যবহার করতো কিনা, নানা রকম আনুষঙ্গিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই কারণেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ, ধন্যবাদ সেবা। উনি বলছেন আমি একটা পুলিশ সমাজের সম্পর্ক। আপনার সাথে? হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিল, দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে ভয় দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। দাদা, আপনাকে কেন ধরেছে? আপনাকে কেন ধরেছে? আপনাকে বলুন বলুন বলুন, কেন ধরলো আপনাকে? আপনি কি পুলিশ, ভুয়ো পুলিশ? আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন? বলছি আপনার কোথায় তো উঠিছে দাদা, আপনি কোথায় চাকরি করেন বলবেন একটু? দাদা, আপনার বাড়ি কোথায়? দাদা, আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন? আপনাকে কেন আটকেছে? আর এবার দেখুন, বাবাকে পিটিয়েও কতটা বেপরোয়া ছেলে প্রতিবাদ করায় একজন ব্যবসায়ীকে রীতিমতো ছুরি চালিয়ে দিল। পানিহাটিতে ঘটেছে এই ঘটনা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি ঘটেছে এই বিষয়টা জানবো সুবীর আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুবীর, দেখো, পানিহাটি আজাদিন নগর এলাকা, সেই এলাকাতে গত 2 বছর আগে এলাকারই এক যুবক, তার নাম হচ্ছে সন্তু দাস, যার ডাকনাম কাউয়া, সে তার বাবাকে নেশাবান করে এসে তার বাবার উপরে মারধর করতো, অত্যাচার করতো। এবং সেটা দেখার পরে তার প্রতিবেশী যে রয়েছেন ব্যবসায়ী রিতেশ দাস, তিনি কিন্তু প্রতিবাদ করেন। এবং সেই প্রতিবাদ করার পর কিন্তু 2 বছর থেকে কিন্তু তার প্রতি, সেই ব্যবসার প্রতি সেই যুবকের কিন্তু একটা ক্ষোভ ছিল। এবং সেটাই কিন্তু গতকাল রাত্রিবেলা যখন ব্যবসায়ী রিতেশ দাস তার দোকানে বসেছিলেন, তখন এই যুবক অর্থাৎ সন্তু দাস সে ধারালো ছুরি নিয়ে গিয়ে কিন্তু প্রথমে তার গলা লক্ষ্য করে কোপাতে যায়। সে যখন সরে যায়, তখন সেই ধারালো অস্ত্রের কোপ তার কানে লাগে। তারপর সে খবর পেয়ে এলাকার মানুষজন ছোটাছুটি করে ঘটনাস্থলে আসে, এসে কিন্তু তাকে হাতে নাতে ধরে ফেলে। এবং তারপর খবর দেওয়া হয় গোলা থানার পুলিশকে। গোলা থানার পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ তাকে এই মুহূর্তে গ্রেফতার করেছে এবং আজ থেকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। এবং ব্যবসায়ী এখন কেমন আছেন সুবীর? দেখো, আক্রান্ত ব্যবসায়ী এই মুহূর্তে হাসপাতাল থেকে বাড়িতে চিকিৎসা করিয়ে বাড়িতে এই মুহূর্তে রয়েছেন। এবং এখনো কিন্তু ব্যবসায়ী এবং তার পরিবারের মধ্যে আতঙ্ক রয়েছে যে সে জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবার যদি এই ধরনের ঘটনা ঘটায়, এবং সেই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত ব্যবসায়ী এবং তার স্ত্রী। ধন্যবাদ সুবীর। ও কি করেছে, দোকানে ঢুকে হাতের মধ্যে একটা চাকু ছিল, মুখ করে যখন দোকানে ঢুকেছে আর পেছন দিয়ে বুঝতে পেরেছি হাতের কিছু একটা আছে। ও ঢুকে গিয়ে ফট করে চাকুটা, আমার হাতে মোবাইলটা দেখছিলাম আমি, ও চাকুটা চালিয়ে আমার গলার দিকে, হ্যাঁ গলার দিকে, হ্যাঁ গলার দিকে চলে গেছে। আমার হাতটা এরকম ছিল, ওর হাতটা আমার হাতটা জোরে লেগেছে আর কি। লাগার পরে ওই চাকুটা তখন আর লাগেনি। তারপরে পরে দ্বিতীয়বার যখন চালিয়েছে, তখন ওর ঘুষিটা আর চাকুটা আমার এইখানটা লেগেছে। আপনি কি আতঙ্কিত ঘটনার পর? হ্যাঁ, পুরোটাই জানি। করে বাবাকে পিটায়, বাবাকে মেরে পাটা ভেঙে দিয়েছিল, সেই প্রতিবাদ করেছিল আমার হাতে। একটা চড় মেরেছিল,
সেই জন্য ওর এত বড় রাগ আমার হাতে। অনেক বছর হ্যাঁ 2 বছর হয়ে গেছে। আতঙ্কিত এখন এখনো আমরা খুবই আতঙ্কিত, কারণ আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে।